এখন বাজে প্রায় রাত 7টা। আমি হেরিকেন নিয়ে হাড়ু কাকার চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। এই প্রচণ্ড গরমে আর কাজের চাপ, আজ মাথাটা বেশ ধরেছে। সন্ধ্যা নামতেই সিদ্ধান্ত নিলাম আজ হাড়ু কাকার গল্পের আসরে যাব। বেশ অনেক দিন হয়ে গেল হাড়ু কাকার গল্পের আসরে যাওয়া হয়ে ওঠেনি। বাড়ির কাজের চাপ এতটাই বেড়ে গেছে যে এক মুহূর্তেও নিঃশ্বাস নেওয়ার সময় নেই। সারাদিন কাজ করতে আর ভালো লাগে না, কারণ বাড়িতে আমার বাবা দীর্ঘদিন ধরে ভীষণ অসুস্থ, তাই বাড়ির সমস্ত কাজ আমাকেই দেখাশোনা করতে হয়। হাড়ু কাকার চায়ের দোকানে বেশিক্ষণ থাকা যাবে না। রাত 9টা বা 10টা বাজলেই বাড়ি ফিরে আসতে হবে, কারণ বাড়িতে অসুস্থ বাবা আছে। এই গ্রামে হাড়ু কাকার চা বেশ নাম করা, আর তার সাথে হাড়ু কাকার গল্প হলেই তো আর কোনো কথা নেই। আজ অনেক দিন পর যাচ্ছি গল্প শুনতে। শুনেছি হাড়ু কাকা যা গল্প শোনায় তার সবই নাকি বাস্তবে কারোর না কারোর সাথে বাস্তবে ঘটে। হাড়ু কাকা বিভিন্ন ধরনের গল্প শোনায়, কখনো দুঃখের বা কখনো হাসির, আবার কখনো কখনো উপকারের। আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি কাকা যে গল্প শোনায় তা কারোর না কারোর সাথে ঘটবেই, কিন্তু হাড়ু কাকা গল্পে কারোর নাম উদ্দেশ্য করে না। আসলে তিনি নিজেও জানেন না তার বলা গল্পগুলো কিভাবে বাস্তবে ঘটে। এমন অলৌকিক ঘটনার অধিকারী হয়েও মানুষ অতি সাধারণ। আমি হাঁটতে হাঁটতে হাড়ু কাকার চায়ের দোকানে চলে আসলাম। বাহ, আজ তো সকলেই আছো দেখছি। কাকা, কড়া করে 1 কাপ চা দাও তো দেখি। এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? বাড়িতে বাবা অসুস্থ, তাই বাড়ির কাজ খুব বেড়ে গেছে কাকা। সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। মন আর টিক ছিল না বাড়িতে, তাই চলে আসলাম তোমার কাছে গল্প শুনতে। এখানে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। ভালো করেছিস, আমাদের গল্প তো তোকে ছাড়া জমেই না। ঠিক বলেছিস রোহিত। আরে থাম বাবারা, থাম দেখি। আমার গল্প শুনতে তোরাই গল্প করছিস, তাহলে কি করে হবে? আচ্ছা আচ্ছা কাকা, থামছি, এবার তো গল্প শুরু করো। তোদের আমি আজ পর্যন্ত অনেক ধরনের গল্প শুনিয়েছি, কিন্তু আজকে একটু অন্যরকম গল্প শোনাবো। কি গল্প কাকা? আজ তোদেরকে ভূতের গল্প শোনাবো। না না কাকা, আজকে থাক, ভূতের গল্প অন্যদিন শোনাবে। তোমার ভূতের গল্প বাস্তবে ঘটে, তুমি অন্য কোনো গল্প শোনাও। আমি কাকার সাথে একমত। হ্যাঁ কাকা, প্রতিদিন তুমি ওইগুলো শোনাও, আজ তুমি বরং ভূতের গল্প শোনাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে শোন। সেদিন রাত বাজে 10টা বা 11টার কাছাকাছি। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘন অন্ধকার, তার মধ্যে আবার আকাশে ঘন কালো মেঘে ঢেকে আছে। কখন জানি বৃষ্টি নামবে এমন একটা ভাব। একজন লোক গ্রামের পথ দিয়ে বাড়ি ফিরছিল। আকাশের অবস্থা দেখে সে দ্রুত গতিতে পায়ে হাঁটছিল, যাতে বৃষ্টি নামার আগে সে বাড়ি ফিরতে পারে। সেদিনের পরিবেশটা ছিল একদম অন্যরকম। প্রকৃতিতে কোনো বাতাস নেই, ঝিঝি পোকাগুলো যেন কোথায় হারিয়ে গেছে। বলতে গেলে যেন সবকিছু থমকে গিয়েছে। লোকটি দ্রুত গতিতে পা চালিয়েও শেষ রক্ষা হলো না। ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করলো। লোকটি বাড়ি ফেরার পথে পড়তো মস্ত বড় একটা বট গাছ। বৃষ্টির প্রকোপ অনেক বেশি হওয়ায় সে মনে মনে ভাবলো ওই বট গাছের নিচে আশ্রয় নিবে। রাস্তার পাশের বট গাছের নিচে দাঁড়িয়ে গেল আর বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলো। কিন্তু বৃষ্টি যেন কিছুতেই থামছিল না, আর বৃষ্টির ফোঁটাগুলো বাড়তে লাগলো। হঠাৎ লোকটি তার নিজের পিছনে কারোর উপস্থিতি লক্ষ্য করলো। হাড়ু কাকার গল্প শুনতে শুনতে আমার চোখ পড়ল দেওয়ালে থাকা ঘড়ির দিকে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত বাজে 10:30।
তখনই আমি হাড়ু কাকাকে বললাম, কাকা থাক, আমি আর গল্প শুনবো না। রাত বাজে 10টা, বাড়িতে অসুস্থ বাবা একা আছে, আমাকে এখন যেতে হবে কাকা। আচ্ছা বেশ, বাড়ি যেতে চাইলে দ্রুত যা। আকাশের অবস্থা একদম ভালো নয়, দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। হুম, আমি তো ওটাই ভাবছি, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ঠিক আছে, থাকো তাহলে সবাই, কাল দেখা হবে। কাকার গল্পটা শোনার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হলো না। সকলকে বিদায় জানিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। হাড়ু কাকার চায়ের দোকান থেকে আমার বাড়ি 3-4 কিলোমিটার হবে। এই পথে তেমন একটা মানুষ যাওয়া আসা করে না, তাই রিক্সা বা যানবাহন পাওয়া যায় না, তাই হেঁটেই বাড়ি ফিরতে হবে। আকাশটি ঘন কালো মেঘে ঢেকে আছে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানোর আলোতে চারিদিকে আলোকিত হয়ে যাচ্ছে, আর খানিক বাদে সবকিছু ঘুটঘুটে অন্ধকার। হাতে একটি হ্যারিকেন নিয়ে পথ হাঁটছি। আচমকা ঝমঝম বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি পড়ার কারণে আমি মহা বিপদে পড়ে গেলাম। কি করব কিছুই বুঝে পেরে উঠতে পারছিলাম না। রাস্তার পাশে ছিল মস্ত বড় একটা বট গাছ। আমি দ্রুত গতিতে হাঁটতে লাগলাম সেই বট গাছের কাছে নিচে আশ্রয় নিতে। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি বট গাছের নিচে আশ্রয় নিলাম। ইস, এখন বাড়ি ফিরবো কি করে? এত ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি ফেরা তো অসম্ভব। এইদিকে আবার অনেক রাতও হয়ে এসেছে। অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। বৃষ্টি একটু থামলেই না হয় বাড়ি ফিরবো। মনে মনে ভাবলাম, যদি কাকার গল্প যদি অতক্ষণ ধরে না শুনতাম, তাহলে বৃষ্টির আগেই বাড়ি ফিরে যেতাম। কাকার কথা মনে পড়তেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কাকার বলা গল্প সত্য হবে না তো? কাকার কথা আমাকে ভাবাতে লাগলো। হঠাৎ আমার মনে হলো, কাকার বলা গল্পতে ওই লোকটি আমি নই তো? আমার সাথে তো সেই একই ঘটনা ঘটছে। এমন কথা ভাবতে আমি অনুভব করলাম আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। আমি ভয়ে পিছনে তাকিয়ে দেখলাম, কিন্তু পিছনে কেউ নেই। চারিদিকে তাকিয়ে আমি আবারও বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। খানিকক্ষণ বাদে আবারও পিছনে দাঁড়িয়ে থাকার অনুভব করলাম। আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি, কিন্তু পিছনে কেউ নেই। এবার আমার মনের ভিতরে ভয় করতে শুরু করলো। মনে মনেই ভাবলাম বৃষ্টির মধ্যে বাড়ি ফিরে যাব, কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে। কারো কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। কেউ যেন খুপিয়ে খুপিয়ে কাঁদছে। আমি চারিপাশটা ভালো করে ঘুরে দেখছি, কিন্তু কোথাও কেউ নেই। এত বৃষ্টির মধ্যে কোথায় থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে? তখনই আমি হ্যারিকেনের মিটিমিটি আলোতে দেখতে পাই, আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি সেই গাছের ডালে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সেই মেয়েটির চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর বিকট ভাবে হাসতে থাকে। সেই গলায় দড়ি দেওয়া মেয়েটিকে দেখে ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। কি করবো কিছু বুঝে পেরে উঠতে পারছি না। আমি তখনই ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফিরে, আমি নিজেকে বিছানায় দেখি, আর আমার পাশে আমার বন্ধু রোহিত আমার পাশে বসে আছে। আমি রাতের ঘটনা সব খুলে বলি। যে কাকার বলা গল্পটি বাস্তবের সঙ্গে ঘটে যায়, সেই রাতে যা আমার সাথে ঘটলো। দাদু, ও দাদু, আমি আজ তোমার কাছে ঘুমাবো। আচ্ছা, অবশ্যই অনেক ছোট। এখন চারদিকে বাড়িঘর হয়েছে, তখন সেরকম বাড়িঘর ছিল না।
চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল। আমি যখন দোকানপাটগুলি দেখে জমিদারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই আমি শুনতে পেলাম রাতের অন্ধকারে কে যেন পুকুরে স্নান করছে। পুকুরে স্নান করার শব্দে আমি তখনই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার, এত রাত্রে পুকুরে কে স্নান করছে? আমি তখনই সেই পুকুরের দিকে হাঁটতে লাগলাম। আমি সেই পুকুরের কাছে এসে দেখলাম একটি মহিলা পুকুরে স্নান করছে। আমি তখনই সেখানে দাঁড়িয়ে গেলাম। আমি চারিপাশটা ঘুরে দেখলাম শুধু অন্ধকার আর জঙ্গল, কোথাও মানুষজন নেই। আর এই নির্জন জায়গায় একটি মহিলা পুকুরে স্নান করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? আর এত রাত্রে আপনি স্নান করছেন কেন? আমার কথা শুনে মহিলাটি কোনো কিছুই উত্তর দিল না। তাকে দেখে আমার মনের মধ্যে ভয় করতে শুরু করলো। তখনই সেই মহিলাটি পুকুর থেকে উঠে আসলো। আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? আর এত রাত্রে আপনি এই পুকুরে কি করছেন? আসলে আমি বিপদে পড়েছি। আমার স্বামীর শরীর ভীষণ অসুস্থ। টাকার অভাবে আমার স্বামীকে চিকিৎসাও করাতে পারিনি। আমাকে দয়া করে সাহায্য করুন। মেয়েটির কথা শুনে আমার ভীষণ মায়া হলো। যদিও এই মেয়েটিকে গ্রামে আর কোনোদিন দেখিনি, তবুও তাকে সাহায্য করতে আমি রাজি হলাম। আচ্ছা ঠিক আছে, চলুন, আপনার স্বামীর কি হয়েছে? যদি খুব খারাপ অবস্থা হয় তাহলে কাল সকালে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চলুন আমার সাথে। তখনই আমি মেয়েটির পিছু পিছু তার সঙ্গে যেতে লাগলাম। কেন জানি না আজ যেন আমার অস্বাভাবিক লাগছে। আমি কোনো ভুল করছি না তো? যদি মেয়েটি আমাকে মিথ্যে কথা বলে আর আমার ক্ষতি করার চেষ্টা করে, আমার মনের মধ্যে ভয় করতে শুরু করলো। এইসব কথা ভাবতে ভাবতে মেয়েটির পিছু পিছু কখন যেন আমি গভীর জঙ্গলে চলে আসছি, আমি কিছুই খেয়াল করিনি। এই গভীর জঙ্গলে নিজেকে একা দেখে আমার ভীষণ ভয় করতে শুরু করছে। শুধু জঙ্গলের ঝিঝি পোকার ডাক আর শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, গত 10 বছর এই চাকরি করছি, এর আগে তো এরকম ঘটনা হয়নি। আজ আমার সঙ্গে কোনো খারাপ কিছু তো হবে না। এসব কথা ভাবতে ভাবতেই আমি মেয়েটির পিছু পিছু হেঁটেই চলেছি। এইসব ভাবতেই আমি সামনে দেখি দুটি লাশ। সেই দুটি লাশগুলিকে দেখে আমার প্রচন্ড ভয় করতে শুরু করলো। সে কি, এটা কার লাশ? বলে মেয়েটি আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। মেয়েটির দিকে আমি তাকিয়ে দেখি মেয়েটি আমার সামনে নেই। জঙ্গলে আমি আর এই লাশ দুটি ছাড়া আর কেউ নেই। এবার আমি লাশগুলিকে ভালো করে দেখলাম। আমি দেখলাম সেই মেয়েটি ভয়ে আমার হাত পা শুকিয়ে আসছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই ওই মেয়েটি আমার চোখের সামনে আবার চলে আসে। কে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন আমাকে মারতে চাও? আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি তো তোমারই সাহায্যই করছিলাম। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাদের শেষ কাজটা করে দাও। অনেক দিন থেকে আমাদের লাশ এই জঙ্গলের মধ্যে পড়ে আছে, আমাদেরকে সাহায্য করো। আর যদি আমার কথা না শোনো, আমি তোমাকে শেষ করে ফেলবো। আমাকে মেরো না, আমি তোমাদের শেষ কাজটি করব। আমি কথা দিচ্ছি, আমাকে মেরো না। আচ্ছা, তোমাদের সঙ্গে এমন কি হয়েছিল? তোমাদের দেহগুলি এইভাবে পড়ে আছে কেন? আমরা দুইজন এই জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিলাম। ফেরার পথে দুই ডাকাত আমাদেরকে ঘিরে নেই, আমাদের সবকিছু নিয়ে আমাদেরকে হত্যা করে দেয়। দয়া করে আমাদের দুজনের সৎকারটা করে দাও। এই কথা বলে ওই মহিলাটি অদৃশ্য হয়ে চলে যায়। মেয়েটির কথা মতো আমি পরের দিন সকালে দুজনের লাশগুলিকে শেষ কাজ করে দেই। এরপর থেকে আমি পাহাড়দারের চাকরিটা ছেড়ে দেই। দাদু, তাহলে তুমি ভয় পেয়েছিলে? ভয় তো আমি পেয়েছিলাম, কিন্তু কারোর শেষ কাজ করতে অনেকটাই ভালো লাগে।